প্রচণ্ড এই গরমে শীতল শীতল হাওয়ার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন স্টুডিও থেকে আপনাদের এই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আমি আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা অনুষ্ঠান জুড়ে কথা বলবো এবং সেটি হচ্ছে গরমে হৃদরোগীর যত্ন। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডক্টর সমীর কুমার কুণ্ড, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। ধন্যবাদ আপনাকে, নেক্সাস টিভিকে এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই তীব্র গরমে অনুষ্ঠান দেখার জন্য। এবং স্যার, গরম কিরকম উপভোগ করছেন? মানে সেটা তো আর বলার মতোই না যে আমি তো এমনি মোটা মানুষ, সেটা আরো বেশি ফিল করতে পারছি যে এইরকম তীব্র দাবদাহ আমি আমার এই বয়সে দেখিনি। যেটা আমারই মনে হচ্ছে যেটা চলার মতো না, আমি মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি। তো বাকিদের আরও তো যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা রাস্তাতেই কাজ করে, তাদের অবস্থা আরও কত খারাপ, আরও খারাপ। এবং এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। দর্শক, নিশ্চয়ই এই তীব্র গরমে আপনাদেরও নাজেহাল অবস্থা, জনজীবন নিশ্চয়ই প্রচণ্ড বিপর্যয় অবস্থায় আছে। কিন্তু আমরা সবাই জানি আমাদের হার্ট অথবা হৃৎপিণ্ড যদি কাজ করে, ভালো থাকে, তাহলে পুরো শরীরটাই সুস্থ থাকে। কিন্তু কোনো কারণে যদি বাইরের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে শরীরের তাপমাত্রা 105 ডিগ্রির উপরে উঠে গেলে হার্টকে তখন অনেক বেশি পরিমাণে পাম্প করতে হয় অথবা রক্ত সরবরাহের কাজটা করতে হয়, যে কাজটা করতে গিয়ে হার্ট বিকল হয়ে যেতে পারে অথবা হার্ট অ্যাটাকও হতে পারে। যে বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে হৃদরোগ বিশেষজ্ঞের সাথে। তবে দর্শক, আপনারাও আমাদের সাথে কথা বলতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট আপনার হার্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে অথবা কোনো কিছু যদি জানতে চান। সেই সাথে আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়, শুনতে থাকুন গরমে হৃদরোগীর যত্ন এবং প্রশ্ন করতে ভুলবেন না। স্যার, শুনছিলাম প্রথমেই আসলে আপনি গরমকে কিভাবে এনজয় করছেন এবং গরমে আসলে অন্যান্য মানুষরাও কীরকমভাবে আসলে কষ্টটা পাচ্ছে। প্রথমে আপনার কাছে জানতে চাই স্যার, এই যে আপনি তো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে আছেন এবং আমরা পত্রিকা অথবা টিভি, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আগে যেরকম রোগী ভর্তি হতো, এই অতিরিক্ত গরম যেখানে হিট অ্যালার্ট চলছে, রোগী ভর্তি হওয়ার সংখ্যাটাও বেড়ে গেছে। আমরা অনেকেই একটা নাম শুনছি, হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোকটাই কি হার্টের রোগীর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে? না, এটা ঠিক বলছেন যে এখন কিন্তু সব হসপিটালেই, এখন কিন্তু হাসপাতালে বলা হয়েছে যে রুটিন রুগীর বাইরে এমার্জেন্সি রুগীর জন্য কিন্তু এই গরমের জন্য কিন্তু বিছানা রেডি রাখার জন্য। আমাদের হসপিটালতে এমনিতেই ওভারলোডেড, কিন্তু গরমে কিন্তু আরও বেশি রুগীর ভর্তি হচ্ছে খুব বেশি, এবং হৃদরোগের জটিলতাও কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। যে হিট স্ট্রোক যেটা বলছি বা হিট সিনকোপ, দুইটা শব্দ কিন্তু আমাদের সাথে মিলে যায়। তো হিট সিনকোপ কেমন? যেমন একজন মানুষ অনেকক্ষণ ধরে গরমে এক্সপোজড হয়ে আছে, সে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তার অনেক ঘাম হচ্ছে, শরীর থেকে লবণ পানি চলে যাচ্ছে, তখন একজন মানুষ হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যেতে পারে এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসতে পারে। কাজে এটা বলা হচ্ছে যে হিট সিনকোপ। আর হিট স্ট্রোক যেটা, যে আমাদের হিট ইলনেস যেটা বলছে, যে গরমের প্রভাবে যতগুলো আমাদের সিমটম হয় বা অসুখ হয়, তার মধ্যে কিন্তু সবথেকে ডেঞ্জারাস হচ্ছে হিট স্ট্রোক। বলা হচ্ছে এটা যদি সময় মতো চিকিৎসা না করা হয়, এটাতে 70% মৃত্যুর হার, কিন্তু যদি সময় মতো চিকিৎসা করা যায় তাহলে এটা শতভাগ ভালো হয়ে যায়। এটা হয় যে বডির ভিতরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি চলে যায়, বা আমরা ফারেনহাইটে যদি বলি 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি চলে যায়। এখানে কিন্তু রুগী ঘামতে পারে না, কিন্তু এর আগের স্টেজ যেটা হিট এক্সহশন যেটা, সেখানে কিন্তু রুগীর ঘাম হয়। কারণ এই টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ঘাম সব থেকে বড় একটা মাধ্যম হিসাবে কাজ করে। তো এই ঘাম হতে হলে আপনার শরীরের ত্বকের নিচে রক্ত সরবরাহ বাড়াইতে হবে, যে তখন সব রক্তনালীগুলো প্রসারিত হয়ে যায়, তখন বডির ব্লাড ভলিউম বেড়ে যায়। তো এই কাজটাই কিন্তু হার্টকে করতে হয়, যে সে সমস্ত শরীরের ভিতরের রক্ত, যেটা হিটেড রক্ত, সেটাকে সে চামড়া নিচে নিয়ে যাচ্ছে। তখন আমাদের যে ঘাম গ্রন্থিগুলো আছে, সেটা দিয়ে ঘাম বের হচ্ছে। সেই ঘামটাই যখন বাষ্পে যাচ্ছে, ইভাপোরেশন, সেভাবে কিন্তু আমাদের বডি কুলিং হচ্ছে। কিন্তু যখন এই মেকানিজমটা পারছে না বডি, তখনই কিন্তু আমরা হিট স্ট্রোকে চলে যাচ্ছি। তো হিট স্ট্রোকের ক্ষেত্রে রুগীর
কিন্তু আমরা বলা হচ্ছে যে ব্রেনের উপরেই বেশি লোড পড়ে, যে রোগীর মাথা ব্যথা হয়, কারোর বমি, অরুচি, কারোর কনফিউশন মনে হচ্ছে যে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে, সে খুব খারাপ ব্যবহার করছে, সে অজ্ঞান হয়ে যেতে পারে। এর সাথে হিট স্ট্রোকে আমাদের বাকি যে আমাদের মেজর অর্গানগুলো সেগুলো কিন্তু ড্যামেজ, যেমন ফুসফুস আক্রান্ত হচ্ছে, লিভার আক্রান্ত হচ্ছে, কিডনি আক্রান্ত হচ্ছে, সর্বোপরি হার্ট হচ্ছে। তো হার্টে এর মধ্যে কি হয় যে হার্টের রুগীদের এই আমরা যে নারীর স্পন্দন বলি, পালস বলি, এটা খুব দুর্বল থাকে এবং অনেক বেশি রেটে যায়। এবং এই হৃদরোগের সংখ্যা, বিশেষ করে হৃদরোগীদের সংখ্যা যে বিশেষ করে হিট স্ট্রোকের সাথে একটা তুলনামূলকভাবে সম্পর্কযুক্ত, ব্যাপারটা নিয়ে আমরা আরও কথা বলবো। তবে দর্শকের একটা ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমার নাম রবিউল ইসলাম, আমি যশোর থেকে বলছি। জি, আমার বয়স 62 বছর বয়স। জি, প্রশ্নটি করুন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার বেশ প্রায় 2 বছর মতো হতে চলেছে। মাঝে মধ্যে আমার এই বুকের ডান পাশে ঠিক বুকের দুধের মাঝখান থেকে নিয়ে পুরো উপরের থেকে দুধের নিচ পর্যন্ত ডান পাশে মাঝে মাঝে ফিট লেগে যায়। তো এই ফিট লাগাটা আপনার মাঝে মাঝে অটোমেটিক্যালি সেরে যায়, আবার কখনো বিশেষ করে বেশিরভাগ নামাজ পড়তে গেলে যখন রুকুতে যাই তখন আপনার এই এমন হয়ে যায় যেন আমি পড়ে যাব। কিন্তু অনেক কষ্টে রুকু শেষ করে আমি সেজদায় যাই, পরে আস্তে আস্তে নামাজটা কষ্ট করে পড়া হয়। এরকম মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বাসায় যখন থাকি বা অন্য অন্য জায়গায় বাইরে গেলে এরকম মাঝে মধ্যে হয়, মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে 2 দিন যাবত রয়ে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আমি একটি পয়সার কোনো ওষুধপত্র খাইনি বা কোনো ডাক্তারের কাছে যাইনি। তো পরামর্শ কাইন্ডলি দেন না, বা কি হয়, কি কেন হচ্ছে এটা জানার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনার বয়স, এর সাথে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার এগুলোর কোনো ওষুধ খান কিনা, আর এই ব্যথাটা কি আপনার হাঁটা চলা পরিশ্রমের সাথে বাড়ে কিনা, না শুধুমাত্র এই যে ডান দিকেই থাকে ব্যথাটা, না ব্যথাটা বুকের মাঝখানে হয়ে গলা হাতের দিকে চলে যায়? পুরো মাঝখান থেকে ডান পাশে দুধের নিচ পর্যন্ত, দুধের নিচে হাড় আছে না, হাড় পর্যন্ত আর উপর পর্যন্ত, আর অন্য কোথাও যায় না, ডানেও যায় না, বামেও যায় না, ওই ডান পাশেটাই থাকে আর কি। আমার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ওষুধটা আরো আছে 2.5, এটাই খাচ্ছি আর কি 1 বছর যাবত। আচ্ছা, এই তাছাড়া এর বাইরে আর আল্লাহর রহমতে কোনো কিছু খাওয়া লাগে না। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে এতটা মূল্যবান প্রশ্নের জন্য। আমাদের সাথেই থাকুন, আপনার বিষয়টি নিয়েই আমরা আলোচনা করছি। ধন্যবাদ দর্শক এত সুন্দর করে প্রশ্ন করার জন্য। যে প্রথম কথা হচ্ছে যে ব্যথাটা হার্টের হওয়ার সম্ভাবনাটা খুবই কম, কারণ হার্টের ব্যথাটা বুকের মাঝখানে হয় এবং সেটা ব্যথা থেকে চেপে ধরা, যে মনে হচ্ছে যে অনেক বেশি ভার, এর সাথে তার শ্বাসকষ্ট হতে পারে, ঘাম হতে পারে, বমি হতে পারে, বুক ধরফর করতে পারে। কারণ ওনার ব্যথাটা ডান দিকে এবং ব্রেস্টের নিচেই বলে, কাজে এটা মাসেল এবং আমাদের হাড্ডি যে আছে, যে ওনার কোনো কারণে মাসেল ওই সময় স্পাজম হয় মুভমেন্টের সাথে ব্যথাটা, কাজে এটা মাসকুলোস্কেলেটাল সিস্টেমেই আমরা বলি যে মাসেল পেইনই হতে পারে। কাজেই ওনার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। কিন্তু হচ্ছে বুকের মাঝখানে বা বুকে যে সমস্যাই হোক না কেন সেটা একটু ভেবে নেওয়া উচিত, যে উনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, একটা ইসিজি এবং বুকের এক্সরে করে দেখতে পারেন। যে অনেক সময় যে আমরা যে টিপিক্যাল বলি যে এই ধরনেরই ব্যথা হবে তা না, কিন্তু উনি বলছেন যে নামাজের সময় হয় মুভমেন্টের সাথে, যেটা এটা সাধারণত হার্টের দিকে যায় না। কাজে উনি বিস্কল খাচ্ছেন, ওটা খেতে থাকুন আর একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ইসিজি করবেন অ্যাট লিস্ট। নিকটস্থ একজন ডক্টরের সাথে আসলে যোগাযোগ করলে নিশ্চয়ই নিশ্চয়ই রোগী আপনি যে ফোন দিয়েছিলেন আপনি ভালো থাকবেন এবং আপনি উপকৃত হবেন। স্যার, আমরা কথা বলছিলাম, রোগী যেরকম প্রশ্ন করলেন ডান দিকে বুকে ব্যথার কথা। আসলে আমরা তো জানি সাধারণত যারা হৃদরোগী অথবা হার্টের সমস্যা থাকে, ব্যথাটা আসলে বাম দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই যে অতিরিক্ত গরম, আপনি হিট স্ট্রোক নিয়ে হার্টের রোগীর একটা সম্পর্ক নিয়ে কথা বলছিলেন, যদি কেউ জানতে চায় অথবা যদি আমরা বলি যে কিভাবে বুঝবেন একজন যে তিনি হার্টের সমস্যায় আক্রান্ত হতে চলেছেন এই প্রচন্ড গরমে, সেটা যদি একটু বুঝিয়ে বলতেন। হার্টের ব্যাপারটা কিন্তু খুব জটিল না। যে হার্টের যদি আমি 3টা বলি, যে হার্টের যে কোনো উপসর্গ বুকের মাঝখানে, এটা বাম দিকে হতে পারে,
যে হার্ট কিন্তু বাম দিকে থাকে না। কারণ আমরা যে বলি না বাম দিকে ব্যথাটা হার্টের, কারণ হার্টের যে অবস্থান বুকের ডান দিকে থাকে সে 1%, বাম দিকে থাকে 2%। এবং এটা যে আমাদের নার্ভ যে কন্ট্রোল করে তার যে রেডিয়েশন অনুযায়ী সেটা বুকের মাঝখানেই হওয়ার কথা, কিন্তু কারো বাম দিকে হতে পারে, কারো ডান দিকে হতে পারে, কারো পেটের উপরে হতে পারে, এমনকি কারোর কোনো উপসর্গ নাও হতে পারে। দেখা গেল যে বুক জ্বালা পোড়া করছে, একটু অস্বস্তি লাগছে, সেটাও হতে পারে। কিন্তু হার্টের ব্যথাটার ধরনটা আলাদা। সেটা হচ্ছে যেটা আমরা অ্যানজাইনা বলি, যেটা অনেক দিন ধরে থাকে, সেটা হচ্ছে তার বিশ্রামে থাকে না। সে একটু কাজ করলো, পরিশ্রম করলো, সিঁড়ি দিয়ে উঠলো, বাজারে গেল, মসজিদে গেল, তখন তার ব্যথাটা শুরু হয়। এবং সেই ব্যথাটা সে যদি তার কাজটা বন্ধ করে দেয়, যেমন তার হাঁটতে হাঁটতে হলো, হাঁটাটা বন্ধ করে দিলে কিন্তু তার ব্যথাটা কিছুক্ষণের মধ্যে কমে যাবে। এবং এটা তো একটা থাকে, এবং এর সাথে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। কেউ অ্যাংজাইটিতে হয়, কেউ যদি হঠাৎ ঠান্ডায় এক্সপোজার হয়, কোনো যদি খারাপ খবর শুনে, তাহলেও কিন্তু হতে পারে। কাজেই হার্টের ব্যথাটা বুকের মাঝখানেই হয় সাধারণত, কিন্তু ব্যথা কিন্তু সবসময় তা হয় না। যে এটা মনে হচ্ছে যে অসম্ভব ভারী, যে পুরো বুকটাকে চেপে ধরে আছে, একদম গলা বুক চেপে ধরা, যে ব্যথাটা বুকে হয়ে গলা, চোয়াল, কাঁধ হয়ে হাতের দিকে যায়, সাধারণত বাম হাত, ডান দিকে। তো এইরকম যদি একটা ব্যথার বর্ণনা থাকে, তার সাথে যেটা বলছিলাম যে ঘাম, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, কারোর ব্লাড প্রেশার কমে যেতে পারে, কেউ অজ্ঞান হওয়ার মতো হতে পারে, কেউ অজ্ঞান হতেও পারে, কেউ মারাও যেতে পারে। কাজে এই উপসর্গগুলোকেই আমরা সাধারণত হার্টের ধরে নিই প্রথমে। কিন্তু এই কারণে কিন্তু ব্যথাগুলো অন্য কারণেও হতে পারে। যেমন যদি এক পাশে ব্যথা হয়, যেমন উনি ডান দিকে বলছিলেন, যে কোনো এক পাশে ব্যথা হলে আমরা প্রথমে কোনো চামড়া ইনফেকশন, যেমন হার্পেস জোস্টার একটা আছে, সেটাই হতে পারে, মাসেল পেইন হতে পারে, হাড্ডির ব্যথা হতে পারে, ফুসফুসের যে কোনো কারণে ইনফেকশন হতে পারে, ফুসফুসে বাতাস জমা হলে, প্লুরুসি হলে হতে পারে। তারপরে হচ্ছে যে বুকের মাঝখানে ব্যথা, কিন্তু আমাদের খাদ্যনালী আছে যে ইসোফেগাস, সেটা কিন্তু তার জন্যও হতে পারে। এবার পেটের যে নিচের কারণগুলো, যে আমাদের গলব্লাডারের কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, অগ্নাশয়ের কারণে হতে পারে, এবং আমাদের কিছু নিউরোলজিক্যাল কারণ, সার্ভাইকাল স্পাইনে ঘাড়ে ব্যথা আছে, পিঠে ব্যথা আছে, সেটাও কিন্তু বুকে ব্যথা প্রেজেন্ট করতে পারে। কিন্তু যে ব্যথাটা তার মনে হবে যে এটা লাইফ, তার জীবন যাবে, এতটা অস্বস্তি, সেটা অন্য কিছু ভাবার আগে এটা হার্টের ভেবে নেওয়াটাই ভালো। মেডিকেলের পরিভাষায় আমরা যখন পড়তাম বলতাম যে ইমপেন্ডিং টু ডেথ, মানে মরে যাবার মতো একটা অবস্থা যখন নিজের মধ্যে ফিল হবে। বিষয়গুলো নিয়ে আমরা আবারও কথা বলবো, আরও কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম। জি জি জি, নজরুল ইসলাম সাহেব বলুন, কি জানতে চাচ্ছেন? বয়সটি বলে প্রশ্নটি করুন। বয়স 68। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমি সংস্থারের পেশেন্ট। আচ্ছা আচ্ছা, জি জি স্যার শুনছেন, আপনি প্রশ্নটি করুন। আমি সংস্থারে আমি 10/3/2024 সনে ওনার কাছে গিয়েছিলাম চেম্বারে। আমাকে উনি ওই 24 ঘন্টায় 1.5 লিটার পানি কেটে দিয়েছে। উনি আমাকে 2 বছর 1 লিটার পানি 24 ঘন্টায় খাওয়াইছে। এখন এই 10/3/2024 সালে উনি আমাকে 1.5 লিটার পানি দিচ্ছে 24 ঘন্টার জন্য। এই যে ওই রোদ্রে এবং এই তাপে এখন এই 1.5 লিটার পানি তো আমার জন্য খুবই কষ্টকর। স্যারে যদি আমাকে বলেন একটু বাড়ায় খাইলে অসুবিধা হবে কিনা। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কেননা আপনি আসলে অনেক অনেক হার্টের রোগীর প্রশ্ন আপনি একসাথে একজনই করে ফেলেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা স্যার আসলে আপনার কাছে আমি আসতাম এই প্রশ্নটি নিয়ে। যে দর্শককে ধন্যবাদ দিতেই হয়, কারণ হচ্ছে যে এটা নিয়ে আলাপ হচ্ছিল আজকেও, যে এদের কি করা হবে। প্রথম কথা হচ্ছে যাদের এই যে পানির পরিমাণটা আমরা নির্দিষ্ট করে দিই, তখন ধরে নিই যে তার হার্টের কার্যক্ষমতাটা অনেক কম, যে হার্ট এর থেকে বেশি পানির লোডটা নিতে পারবে না। তো ওনার ক্ষেত্রে হচ্ছে যে পানি বাড়ানোর আগে যেটা করতে হবে, যে ওনার রোদ্দুরে বা এই তীব্র তাপে যাওয়াটাকে সে বাদ দিতে পারে কিনা। কিন্তু এমন হতে পারে তার কর্মস্থলটা এমন বা কাজটা এমন, তাকে বাইরে যেতেই হবে, তাহলে সূর্যের তাপ বাড়ার আগে তাকে যেতে হবে, এবং সূর্যের তাপ যখন পড়ে যাবে তখন তাকে ফিরতে হবে। এবং সে অনেকক্ষণ ধরে রোদ্দুরে থাকতে পারবে না, অনেকক্ষণ ধরে রোদ্দুরে কাজ করতে পারবে না। সে যখন ঘরের থেকে বাইরে যাবে, তার কিন্তু যেগুলো বলা হচ্ছিল, যে তার একটা পোশাকের ব্যাপারটা বলা হচ্ছে, যে যত হালকা রঙের হবে, যত ঢিলে হবে,
যতটা আলো বাতাস লাগে এরকম একটা অবস্থা, সে অবশ্যই ছাতি নেবে, সাথে পানির বোতল নেবে। এবং অনেক সময় হয় কি যে এত বেশি পানি আর লবণ যায়, তখন যদি শুধু পানি কেউ খায় তাহলে কিন্তু আবার ক্ষতি হতে পারে। তো তার সাথে একটু ওরসালাইনও রাখা লাগতে পারে, যে হিট ক্রাম্পস যেটা হয়, যে তার হঠাৎ করে মাংসপেশি ব্যথা শুরু হলো পেটের, হাতে পায়ের, তখন বুঝে নিতে হবে যে এটা কিন্তু শুধু পানি শূন্যতার জন্য হচ্ছে না, এর সাথে সোডিয়ামও চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি শুধু আপনি সাদা নর্মাল পানি খান, সেক্ষেত্রে কিন্তু তার সোডিয়ামটা আরও বেশি কমে যেতে পারে। তো তখন বলা হচ্ছে নর্মাল স্যালাইন, এই আমরা যে স্যালাইন ওর স্যালাইন বলি সেটা। কাজে ওনার পানির পরিমাণটা, উনি যদি ঘরে থাকেন, বিশ্রামে থাকেন, যদি ওনার ওই রকম ঘাম না হয়, ওই রকম পরিশ্রম না হয়, তাহলে এই মুহূর্তে কিন্তু পানির পরিমাণটা বাড়ানো যাচ্ছে না। কিন্তু যদি উনি বাইরে যান, খুব ঘাম হয় এবং পানি তার ঘাটতি হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে কি, যে সে কিন্তু তার প্রস্রাবটাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে আগে প্রস্রাবটা কেমন হতো, এখন কমে গেছে কিনা, প্রস্রাবের রঙটা কেমন, এটা কি সরিষার তেলের মতো, না এটা একটা লাল, না এটা অন্য কোনো রঙের, তাহলে বুঝতে হবে যে তার বেশি পরিমাণ পানি লস হওয়ার কারণে প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে সে আরেকটু পানি বেশি খেতে পারে, হয়তো 250 ml এই গরমের সময়ের মধ্যে। কিন্তু তার যদি শ্বাসকষ্ট হয়, তার যদি হাঁটলেই বুক ব্যথা হয়, তখন কিন্তু তার বাইরে যাওয়াটাকে বাদ দিতে হবে এবং পানি কিন্তু আগে সেই 1.5 লিটারেই আসতে হবে। কাজেই সব কিছুই কিন্তু পরিস্থিতি বুঝে। আরও যে ঘটনা ঘটে যে এই রোগীদের সাধারণত শরীর থেকে পানি লবণ বের করার জন্য ডায়াবেটিক্স গ্রুপের ওষুধ দেওয়া হয়। সেটা যদি সকালে দেওয়া থাকে, এটা কিন্তু রমজানের মতো সন্ধ্যায় খেতে হবে। কারণ এই পানি কমার ওয়াটার পিল, যেটা আমরা ফুসেমাইড স্প্যানোল্যাকটোন দিয়ে থাকি, গ্রুপ একটা ওষুধ, সে যদি সকালে দেওয়া হয়, সে যদি বাইরে যায়, তার এমনিই তো ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ পানি বের হয়ে যাচ্ছে, এই ওষুধটা যদি খেয়ে বের হয়, তার পানি লবণটা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। কাজেই হার্টের রোগীর ক্ষেত্রে পানি আর লবণ কমে যাওয়ার দুইটা ইফেক্ট হয়। এক হচ্ছে যখনই রক্তের ঘনত্ব বেড়ে যাবে পানি কমে গেলে, তখন কিন্তু তার আবার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। স্যার, এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো, কেননা জানার আছে অনেক কিছু, বিশেষ করে পানি খাওয়ার ব্যাপারটি। তবে তার আগে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই এবং এরপর একটু বিরতিতে যাব আমরা। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। জি, বলছিলাম বয়স 35 বছর বয়স। জি, আমার নাম ওমর ফারুক। জি জি ওমর ফারুক মিরপুর থেকে বলছি। জি ওমর ফারুক সাহেব, প্রশ্নটি করুন। আপনার হচ্ছে বুকের ভিতরে ব্যথা করে, আর হচ্ছে পিছনে কোনো কিছু শব্দ হলে পরে আপনার বুকের ভিতরে ধপ করে ওঠে, মানে একটা ভয় ভয় ভাব আসে। আচ্ছা, তো আপনার আর কোনো অসুখ আছে? প্রেশার, ডায়াবেটিস, বা খুব দুশ্চিন্তা করেন, বা রক্ত শূন্যতা বা থাইরয়েডের সমস্যা, এরকম কিছু আছে? রক্ত শোনা কোনো সমস্যা নাই, তো প্রেশার আগে ছিল, এখন নাই, তবে একটু টেনশন আছে। মানসিক চাপে হয়তো বা উনি আছেন। এটা প্যানিক হতে পারে যে উনি যে সময়টা তার এই প্রশ্নের উত্তরটা আমরা বিরতির পরে এসে নেব। দর্শক, আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনার প্রশ্নের উত্তরের জন্য, সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম গরমে কিভাবে আপনি আপনার হার্টের যত্ন নেবেন অথবা হৃদরোগীদের যত্ন নেবেন। বিরতিতে যাবার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং উনি বলতে চাচ্ছেন যে ওনার হার্ট বেশি পাম্প করছে অথবা ওনার একটু বুকের ধরফরানি বেড়ে গেছে আগের থেকে, বিশেষ করে উনি যখন ভয় পান। সেই বিষয়টির আলোচনায় আমরা ফিরছি। স্যার। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু দর্শকের বয়স খুব কম, কাজেই এই বয়সে এরকম যদি তার হার্টের কোনো অসুখ না থাকে, তাহলে আমরা এটা নন কার্ডিয়াকই বলি। এবং এটা সাধারণত টেনশনের সাথে, একটা খারাপ খবর শোনার সাথে, একটা ভয়ের সঙ্গে, একটা ভীতির সঙ্গে হঠাৎ করেই তার একটা অটোনমিক আপসেট হয়, যে তখন ব্যাপারটা হচ্ছে যে হার্ট যখন কোনো কিছু শুনে, ওর প্রোটেক্টিভ কারণেই ওর রেট বাড়াইতে হয়, যেটাই হোক, এটা সাডেন খবর, মৃত্যুর খবর। তো তখনই তার এই প্যালপিটেশনটা বা যে সে তার হার্টবিটটাকে বুঝতে পারে, এটাকে আমরা প্যালপিটেশন বলি, যে সে নিজে বুঝতে পারছে তার হার্ট তো আমার মায়ের পেটের 5 সপ্তাহ থেকে বিট করছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু যখন এটা আমি সাবজেক্টলি বুঝতে পারবো যে আমার হার্ট দ্রুত যাচ্ছে, আমার হার্ট স্লো যাচ্ছে, আমার হার্টটা খুব জোরে বিট দিচ্ছে, এটাকে আমরা প্যালপিটেশন বলি। কাজে যেহেতু ওনার আর কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কাজেই একটা উনি বলেই দিয়েছেন যে একটা খারাপ সংবাদ বা একটা চিন্তিতার সঙ্গে, কাজে এটাতে জাস্ট উনি মনের জোর বাড়াইতে হবে, যেটা কোনো ব্যাপার না। উনি নিজের মনকে ভালো রাখবেন, যে জিনিসটায় ভয় পায় সেই জিনিসটাকে ওনাকে জয় করতে হবে। যে একা ঘরে থাকতে অনেকে ভয় পায়, সেটাকে তাকে ওভারকাম করতে হবে। কাজে এটা তেমন কিছু নাই। তবু যদি এটা বারবার হতে থাকে, তখন আমরা দেখি যে হার্টবিট কমের সাথে কিনা
কিনা বা হার্টবিট খুব বেশির সাথে কিনা। কারণ হঠাৎ করে কিন্তু যদি আমরা হার্টবিট 100-র উপরে থাকে তাহলে কিন্তু একটা অ্যারিথমিয়া হতে পারে। কাজে এই যে বলছেন এটা ওনার ফিজিওলজিক্যাল মনে হচ্ছে, কিন্তু যদি ঘন ঘন হতে থাকে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণটা দেখা উচিত। তবে এখন ওনার অতটা প্যানিক হওয়ার কিছু নেই। চমৎকারভাবে গুছিয়ে বললেন স্যার, এবং নিশ্চয়ই দর্শক উপকৃত হবে যদি উনি ওনার কাছাকাছি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয় এবং সরাসরি গিয়ে দেখা করেন। স্যার, এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, এখন কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে, আমরা আগে দেখতাম যে একটু বয়স্ক হয়ে গেলেই হৃদরোগীর অথবা হৃদরোগের সম্ভাবনা বাড়ে, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে 20 বছর 25-30 বছর বয়সে কিন্তু হার্ট অ্যাটাকের পরিমাণ আগের থেকে কিন্তু অনেক বেশি, বৃদ্ধদের থেকেও। এই যে এত গরম, অতিরিক্ত গরম, আপনি হিট স্ট্রোকেও বললেন যে আমাদের হার্টটা কিভাবে আসলে কম্প্রোমাইজেশন হয়ে যায়, এই যে ইয়াং বয়সে হার্ট অ্যাটাক এবং এত গরম, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে বলে মনে করেন? এটা তো খুবই ভয়াবহ। আমরা এশিয়াতে যে অবস্থানে আছি, যেমন অনেক দেশে কিন্তু 70 বছরের আগে হার্টের অসুখ চিন্তাই করে না, কিন্তু আমাদের কিন্তু এখন একটা 10 বছরের বাচ্চারও যদি অপারেশন হয় বা কোনো কিছু হয় সেখানে কিন্তু ইসিজি করে নিতে হচ্ছে। তো দুইটা জিনিস, একটা যে আমাদের জন্মগত হৃদরোগ, এটা কিন্তু খুব বেশি, যে 1000 বাচ্চা জন্ম নিলে তার মধ্যে 10 জনের হতে পারে। কাজে এই যে জন্মগত কিন্তু যে আমাদের ধমনী যেটা, সেটার কিন্তু অ্যাবনর্মাল উৎপত্তি হতে পারে, যে সে বাচ্চা দেখা গেল খেলতে গেল, হঠাৎ করে মারা গেল, সে জন্মগত হৃদরোগ আছে, তার কার্ডিওমায়োপ্যাথি আছে, হঠাৎ করে মারা গেল। এটাও কিন্তু এক ধরনের হৃদরোগ যেটা জন্মগত, সেটা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু এটা খুব বেশি। আর বাকি যেটা আমরা হার্ট অ্যাটাক বলছি, এটা কিন্তু আমাদের অভ্যাসের কারণে। কারণ আমাদের বাচ্চারা এখন খেলে না, আমাদের বাচ্চারা এখন সব ফাস্ট ফুড খায়, সেটা যে লেভেলের যেখানেই হোক না কেন, তার কিন্তু মানসিক যে ব্যাপারটা, তারও কিন্তু একটা প্রতিযোগিতা আছে যে ফার্স্ট হইতে হবে, জীবনের দৌড় রেস, তার কোনো বিনোদন নাই, তার কোনো কালচারাল অ্যাক্টিভিটিস নাই। এবং এই করোনার সময় হোক আর আগে থেকে হোক, তার হাতেও একটা মোবাইল আছে, সে কিন্তু ইন্টারনেটে ঢুকছে। কাজেই তার কোনো ধরনের যে আমাদের হেলথের যে জানার ব্যাপারটা, এই কারণে কিন্তু আমাদের দেশে জেনেটিক কারণে হোক, এনভায়রনমেন্টাল কারণেই হোক, কারণ আমরা যে বায়ু দূষণে আছি 1-2 নাম্বারে, এই যত হৃদরোগের মৃত্যু হচ্ছে তার 25% কিন্তু বায়ু দূষণের কারণে। কারণ আমরা কিন্তু মাস্কটাও যদি পরতাম, করোনার অভ্যাসটা, তাহলে কিন্তু এই যে আমাদের বডিতে হার্টের যত ধরনের অসুখ হচ্ছে, এই বায়ু দূষণের যে পার্টিকুলেট ম্যাটেরিয়াল, এটা কিন্তু একটা চুলের 17 ভাগ বা 20 ভাগের মতো সূক্ষ্ম কণা দিয়ে কিন্তু আমাদের রক্তনালীগুলো ক্ষতি হচ্ছে। এবং সেটা কিন্তু আমাদের ঢাকা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মাপ বলা আছে তার থেকে 16 গুণ বেশি আছে। মানে 5 মাইক্রোগ্রাম থাকার কথা, সেখানে 80 মাইক্রোগ্রাম আছে। কাজেই এটাও কিন্তু আমাদের আর্লি অসুখের কারণ। আর আমাদের হ্যাবিটটা ওইরকম যে আমাদের ধূমপান, তামাকের দ্রব্যের ব্যবহার, বিভিন্ন ধরনের নেশা, এটা কিন্তু খুব কম বয়সে এটা ঢুকে যাচ্ছে। যেমন বড়রা হয়তো বাবা সিগারেট খায় না, বাবা মদ খায় না, কিন্তু দেখবেন বাচ্চারা ছোট অবস্থা থেকে এটাতে ঢুকে যাচ্ছে। এবং এরা যে ঘুম দরকার, যে আমরা আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা তো বাচ্চাদেরও চলে গেছে। কাজে এই কারণেই যে আমাদের স্ট্রেস খুব বেশি, যে এই স্ট্রেসও কিন্তু একটা ব্যাপার। রাতে ঘুম 7 থেকে 9 ঘন্টা, মানে 6 ঘন্টার কম না, এবং সেটা কিন্তু রাতেই, যে রাতের ঘুমটা দিনে 10 ঘন্টা ঘুমাবেন তা না, কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের বাচ্চারা দেখবেন স্থূলকায় হয়ে যাচ্ছে। কাজে তাদের এই যে রক্তের যে চর্বির যে আস্তর, সে কিন্তু খুব কম বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে। কাজে যতগুলো, এবং আমাদের কিন্তু প্রতি 10 জন মানুষের একজনের ডায়াবেটিস আছে, প্রতি 5 জনের একজনের উচ্চ রক্তচাপ আছে। কাজে এই যে ব্যাপারগুলো সবগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল হয়ে কিন্তু আমাদের অল্প বয়সে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, অকাল মৃত্যু। কারণ হৃদরোগটা এত হাইলাইট করা কেন, যে এই মুহূর্তে যদি 3 জন মানুষ মারা যায়, তার একজন কিন্তু হৃদরোগের কারণে, এবং এর কিন্তু 80% প্রতিরোধ করা সম্ভব। আপনি হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে যত কিছুই করেন না কেন, হার্টের মাংসপেশিকে আগের জায়গায় আনতে পারবেন না। কাজেই ওষুধ ছাড়া আপনার জীবনযাত্রা পরিবর্তন করে প্রতিরোধটাই করতে হবে। আপনি মনে করছেন আমার টাকা আছে, আমি হার্ট অ্যাটাক হলে রিং লাগাবো, বাইপাস করবো, আপনি সময় পাবেন না। কারণ এর মৃত্যু হারটা এত বেশি যে মিনিটের মধ্যে 25% মানুষ মারা যায়, গুরুত্বপূর্ণ, এবং 1 মাসের মধ্যে 40%। কাজে এই ভয়াবহতাটা যদি কেউ জানতো, তাহলে কিন্তু সিগারেট খেত না। ও কিন্তু সিগারেটটা কিন্তু বাবা মা শেখায় না, চুরি করে খায়। বাবা মা খবরও রাখে না যে বাচ্চাটা নেশায় আসক্ত হচ্ছে কিনা। আমরা হয়তো তাকে পড়ালেখার চাপ দিচ্ছি,
কিন্তু ওর মানসিক বিকাশটা, ওর চরিত্রের বিকাশটা, ওর সব ক্ষেত্রে এটা আমরা দেখছি না। কাজে এই সবগুলো কারণেই কিন্তু আমরা বিশ্বের মনে হয় এটা রেকর্ড করতেই মানে পারি। দেখা যাচ্ছে যে হয়তোবা আমরা যে কোনো মুহূর্তে রেকর্ডের চূড়ায় উঠে যেতে পারি, বিশেষ করে হার্ট অ্যাটাক, অবশ্যই। ইয়াং বয়সে হার্ট অ্যাটাক। কারণ অসংক্রামক ব্যাধিতে এটা কিন্তু 70%, এটা কিন্তু অনেক বছর আগে 30-40 বছর আগে 8% ছিল। কাজে আমরা সংক্রামক ব্যাধি যত সহজে নিয়ন্ত্রণ করে ফেলছি, কিন্তু অসংক্রামক ব্যাধি কিন্তু 70% মৃত্যুর কারণ, সেটাই। এবং পুরোটাই প্রিভেন্টেবল, মানে আপনি আসলে প্রতিরোধ করতে পারবেন। প্রতিরোধযোগ্য একটি সমস্যা, কিন্তু আসলে আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনযাপনে কিছু ভুল করে ফেলার জন্য আমাদের হার্টটাকে আসলে দুর্বল করে ফেলছি এবং অকালেই দেখা যাচ্ছে সেটা বিকল হয়ে যাচ্ছে। বিষয়গুলো নিয়ে স্যার আরও কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মিজানুর রহমান বলছিলাম। জি জি মিজান সাহেব, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। যে আমার বয়স 55। আমার জি। সমস্যাটা হলো, আমি যদি একটু বেশি হাঁটাহাঁটি করি অথবা একটু জোরে যদি সাইকেল চালাই, সেক্ষেত্রে আমার বুকে ব্যথা হয়। আবার তখন যদি আমি একটু চা খাই অথবা এক গ্লাস পানি খাই, নগদই বন্ধ হয়ে যায়। এখন আমার এই ব্যাপারে যদি স্যার একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, তুমি আমরা যেটা বলছিলাম যে যে কোনো উপসর্গ সেটা যদি পরিশ্রমের সাথে হয় এবং সেটা যদি বন্ধ করার পর সেটা হয়ে যায়, এটা কিন্তু হার্টকে ইন্ডিকেট করে। ওনার বয়স 55, কাজেই ওনাকে অবশ্যই একজন দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে এটা হার্টেরই বা হার্টের কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু খুব সহজ, যে মানুষ অনেক ভাবে না যে ডাক্তারের কাছে গেলে অনেক টাকা, অনেক টেস্ট, অনেক খরচ। প্রথম কথা হচ্ছে যে ওনার যে উপসর্গ এটা বুঝায় বলাতে কিন্তু ডায়াগনোসিস প্রায় 90% হয়ে যাচ্ছে। কারণ যে একটা পরিশ্রমের সাথে সম্পৃক্ত, বিশ্রাম নিলে কমে যাচ্ছে, এটা হার্ট রিলেটেড। 2 নম্বর হচ্ছে যে আমরা ইসিজি করি। ইসিজি করলে ওই মুহূর্তে হয়তো সব পাওয়া যায় না, কিন্তু কিছু এভিডেন্স পাওয়া যায়। তারপরে ইকোকার্ডিওগ্রাফি, কারোর ক্ষেত্রে হয়তো ইটিটি করা হয়, করে তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, তার ডায়াবেটিস, প্রেশার, রক্তের চর্বি অতি মোটা কিনা, ধূমপান, অ্যালকোহল, তার স্ট্রেস, সব কিছু মিলায়ে সেট করে যে তার প্রথম কথা হচ্ছে যে তার জীবনযাত্রা, এটাকে আগে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তারপরে তার ড্রাগ, এবং পরবর্তীতে যাদের কোনোভাবে কন্ট্রোল হয় না তাদের ক্ষেত্রে হয়তো আমরা অ্যানজিওগ্রাম বলি, অ্যানজিওগ্রামের পরবর্তী ধাপগুলো বলি। কাজে উনি যে স্টেজে আছে, যে উনি সাইকেল চালায় গেলে বা পরিশ্রম করলেই হয়, এবং সেটা পানি খাওয়া দিয়ে উনি বোঝাচ্ছেন, আসলে উনি বিশ্রাম নিলে এটা কমে যায়। কাজে এটা হার্টেরই চিন্তা করতে হবে। নিশ্চয়ই দর্শক উপকৃত হবেন আপনার কথা শুনে, এবং ওনার নিকটস্থ যিনি হার্ট বিশেষজ্ঞ আছে তিনি সেখানে যোগাযোগ করবেন এবং উনি উপকৃত হবেন। স্যার, এক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, এই যে আপনি বিভিন্ন সমস্যার কথা বললেন, ইয়াং বয়সে হোক অথবা শিশু বয়সে হোক, বৃদ্ধ বয়সে হোক, যাদের আগে থেকে হার্টের সমস্যা আছে আর যাদের হার্টের সমস্যা নেই, আসলে তো হার্টের সমস্যা যাদের থাকে তাদের আপনারা এমনিতেই একটু পানি কম খেতে বারণ করেন, যেহেতু শরীরে একটু ফ্লুইডের পরিমাণ, পানির পরিমাণ বেশি থাকে। যাদের হার্টের সমস্যা নেই তাদের আসলে কীরকম পানি খাওয়া উচিত, আর যাদের আসলে হার্টের সমস্যা আছে, বিশেষ করে এই অতিরিক্ত গরমে, তাদের কিভাবে পানির ব্যালেন্স করে খাওয়া উচিত, ছোট করে যদি একটু বুঝিয়ে বলতেন। এটা হচ্ছে যে যার হার্টের অসুখ নাই তাকে বলা হচ্ছে যে 2.5 থেকে 3 লিটার পানি, মানে 10 থেকে 12 গ্লাস পানি সে সারাদিনের মধ্যে এটা খাবে। আর হার্টের সব রোগীর ক্ষেত্রে কিন্তু বলা হয় না যে হার্টের কাজ কিন্তু দুইটা, ও আর কিচ্ছু বোঝে না। একটা হচ্ছে সংকোচন করে রক্ত শরীরের সব জায়গায় পৌঁছায় দেয়, আর একটা হচ্ছে প্রসারণ, যেসব তখন সে নিজে রক্ত পায়, নিজে বিশ্রাম নেয়। কাজে যখন সংকোচন করতে পারে না তখন আমরা সিস্টোলিক প্রবলেম বলি, আর যখন প্রসারণ হতে পারে না ডায়াস্টোলিক প্রবলেম বলি। তো এই প্রবলেমটাই যখন পড়ে যায় যে হার্টের কার্যক্ষমতা কমে যাচ্ছে, যেটা আমরা ইকোকার্ডিওগ্রাফি করে ইজেকশন ফ্র্যাকশন বলে একটা পার্সেন্টেজের হিসাব দেখি, যেটা কেউ বলে 52-র বেশি নর্মাল, কেউ বলে 55-র বেশি নর্মাল। এরপরে যদি কমতে থাকে, যদি তার শ্বাসকষ্ট হয়, যেমন কি সে একটু হাঁটলো ক্লান্ত হয়ে গেল, আগে সে 7 তলা উঠতে পারতো, এখন 2 তলায় উঠতে ক্লান্ত হয়ে যাচ্ছে, সে রাতে শোয়ার সময় একটা বালিশে শুতো, এখন 3-4টা বালিশ লাগছে। তো এই হার্ট ফেলিওরের লক্ষণগুলো যখন আসে তখনই কিন্তু আমরা হার্টের লোডটাকে কমানোর চেষ্টা করি। তো সব রোগীর ক্ষেত্রে কিন্তু না। আর এই গরমের ক্ষেত্রেও বলা হচ্ছে যে যাদের ওই ধরনের শ্বাসকষ্ট আছে, যে কারা ঝুঁকিতে আছে, এটা আগে বুঝতে হবে যে এই গরমে, যে এক অতি অল্প বয়স যার শিশু, অতি বৃদ্ধ, তারপরে হচ্ছে যারা প্রতিবন্ধী, যারা গর্ভবতী, যাদের এই যে ডিজিজগুলো আছে, প্রেশার, ডায়াবেটিস, হার্টের অসুখ, তারা, তারপর হচ্ছে যারা শ্রমজীবী, যে দিনের এই রৌদ্রের তাপে
এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে, তাহলে হার্ট এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে যাচ্ছে একটা হার্টের অসুখগুলো। তো সেই ক্ষেত্রে তার কিন্তু এই যে পানির পরিমাণ আপনি যখন লিমিট করে দিবেন তখন তার মনে হবে যে পানির মধ্যেই জীবনের সব। সে কিন্তু অন্য সময় 1.5 লিটার পানি হয়তো খেতই না, কিন্তু ডাক্তার যখন বলে দিবে যে আপনি 1.5 লিটারে, আসলে শব্দটা কিন্তু পানি না, পানীয় তরল। যে আপনি পানি খেলেন, আমি বলে দিলাম পানি 1.5 লিটার খাবে, সে চা খেলো 10 কাপ, সে ডাল খেলো, স্যুপ খেলো, এগুলো কিন্তু কাউন্ট করা হচ্ছে। এবং আপনি যে ফলগুলো খাবেন না, যে তরমুজ খাবেন, এটা কিন্তু পানির মধ্যে, কিন্তু ডাক্তার তো বলছে পানিটা, কিন্তু ব্যাপারটা কিন্তু না, যে তার টোটাল ওয়াটার কন্টেন্ট মানে 1.5 লিটারে আনতে হবে, কারণ হার্ট এই ওয়ার্কলোডটা পারবে না পাম্প করতে। মানে আসলে টোটাল কমপ্লিটলি পানি জাতীয় খাবার, পানি এবং পানি জাতীয়। স্যার এই টপিক্সটাতে আবারও ফিরছি, তবে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন আপনার বয়সটি বলে। আমার বয়স 38। জি আমি মাস্টার, আমি একজন স্যারের পেশেন্ট। জি বলেন, প্রশ্নটি করুন, স্যার শুনছেন। আমার লাঞ্চে পানি জমছিল। আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে। ডায়াবেটিস 6 প্রেশার 120/80। স্যার আমাকে সামনের মাসে গিয়ে এনজিওগ্রামের জন্য ডেট নিয়ে আসতে বলছে। তো এখন আমার 1 লিটার পানিতে হিসাবের রাস্তা জ্বালাপুরা করে এবং তলপেটে অনেক ব্যথা করে। এখন কি পানির পরিমাণটা বাড়ানো যাবে? হ্যাঁ, এই গরমে এক হচ্ছে যে আপনার যে ডায়াবেটিস 20 বললেন, এটাই সব থেকে মারাত্মক, যে এটার জন্যেই আপনার পানির পিপাসা বেশি লাগছে, আপনার প্রস্রাবের সমস্যা যাই বলেন, তো এই গরমে 1.5 লিটার করা যেতে পারে, ঠিক আছে। আর এটার সঙ্গে ওটা প্রস্রাবেরই দেখতে হবে পরিমাণটা, যে প্রস্রাবের পরিমাণটা কমে যাচ্ছে কিনা, প্রস্রাবের রংটা খুব অন্য কালার হয়ে যাচ্ছে কিনা, যে কেউ হলুদ বলে, কেউ সরিষার তেলের মতো বলে, কেউ লাল বলে। তো সেই ক্ষেত্রে পানির পরিমাণটা, এবং পানির পরিমাণটা আসলে যেমন আমরা ওষুধের ডোজ বা ইনসুলিন বলি না, সুগার অনুযায়ী, যে তার যদি এই মুহূর্তে শ্বাসকষ্ট না থাকে, যে যাকে আমি বললাম না, যাকে পানি 1 থেকে 1.5 লিটারে আনা হয়েছে, বোঝাই যাচ্ছে যে তার হার্টের পাম্পটা 45-এর কম, 30-এরও কম হতে পারে। আর এই ক্ষেত্রে যে যতই বলি না কেন, বললাম যে যতই আমি পানির কথাটা বলতে যাব তখন তার মনে হবে পানিই জীবন। আচ্ছা, এই জন্য দর্শক, যেহেতু ওনাকে আমি চিনি, যে ওনার ব্লাড সুগারটা আগে কন্ট্রোল করতে হবে, তাহলেই পানির ব্যাপারটা সমাধান হবে। আর এই গরমে 1.5 লিটার উনি করতে পারবেন, তারপরে দেখবেন দর্শক উপকৃত হবেন উত্তরটি জেনে। এই পর্যায়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। কথা বলছিলাম গরমে হৃদরোগীর যত্ন নিতে হচ্ছে বিরতি। আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে কেমন আছেন অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলছি গরমে হৃদরোগীর যত্ন। বিরতিতে যাবার আগে বিভিন্ন দর্শকের প্রশ্ন অনুযায়ী এটা বোঝা গেল যে আপনারা দর্শকরা যারা হার্টের সমস্যায় ভুগছেন, আপনারা পানি খাওয়া নিয়ে বেশ চিন্তিত, কতটুকু পানি খাবেন এই অতিরিক্ত গরমে। আমাদের বিশেষজ্ঞ এই মতামত দিয়েছেন যে আপনার প্রস্রাবের পরিমাণটা কেমন হচ্ছে সেইটা বুঝে জেনে আপনি যদি পানির পরিমাণটা গ্রহণ করেন, তাহলে এটা আপনার শরীর এবং আপনার হার্টের জন্য ভালো হবে। স্যার, এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন, যে আমাদের শরীরে এখন যেটা হয়, অতিরিক্ত ঘামের সাথে পানির সাথে লবণও বের হয়ে যায়, আপনি সেটা বললেন। দেখা যায় এই লবণ শরীরে কমা এবং বাড়ার সাথে আমাদের হার্টের স্পন্দন ছন্দের কিন্তু একটা দারুণ সম্পর্ক। অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাকও হচ্ছে, অ্যারিথমিয়া হচ্ছে, বিভিন্ন ধরনের হার্টের জটিল সমস্যাগুলো হচ্ছে। রোগীদের কি আপনারা, বিশেষ করে যারা হার্টের রোগী, তাদেরকে কি প্লেন ওয়াটার খেতে বলেন নাকি ওরস্যালাইন খেতে বলেন? অনেক রোগী কিন্তু ওরস্যালাইন খাওয়া নিয়ে বিভিন্ন ধরনের মিথস বলেন, কতটুকু সত্য? এটা তো একটা প্রচলিত আছে যে মানুষ বাইরে থেকে এসে ওরস্যালাইন খেতে চায়, কিন্তু আসলে আমাদের বডি এমনভাবে তৈরি করা যে সবার জন্য কিন্তু লবণটা লাগে না। কারণ এই যে গরমে আপনি বাইরে যাচ্ছেন, বাইরে থেকে এসে কিন্তু আপনি নর্মাল পানিটাই খাবেন, কিন্তু বলা হচ্ছে যে যার মাসল পেইন হচ্ছে, যে তার পেটের মাংসপেশি হতে পারে, হাতে পায়ের মাংসপেশি, তো সেইখানে আমরা ধরে নিচ্ছি যে তার লবণের, সোডিয়ামের ঘাটতি আছে, সেই ক্ষেত্রে হয়তো তার লবণ যোগ করা যেতে পারে। কিন্তু সব গরমের থেকে এসে, সব বাইরে থেকে এসে যে আপনি ওরস্যালাইন খাবেন সেটা না। 2 নম্বর হচ্ছে যার একটু মনে হচ্ছে যে আমার স্মৃতিশক্তিটা ভালো কাজ করছে না, যে আমার একটু উল্টাপাল্টা মনে হচ্ছে, যে তখন আমি বুঝি যে কোনো নিউরোলজিক্যাল কোনো হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে একটা লবণের ঘাটতি হতে পারে। তারপরে হিট এক্সহশন যেটা বলছিলাম, যে সেক্ষেত্রে লবণ এবং পানি দুইটা যাওয়ার ফলেই হয়, যে তার মাথা ব্যথা, তার একটু ভাল লাগছে না, প্রচণ্ড তৃষ্ণা, প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রস্রাব কম হচ্ছে, হার্টবিট বেশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ওরস্যালাইনটা যোগ করা যেতে পারে। কিন্তু
বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষেরই কিন্তু নর্মাল যে পানিটা, যে তার স্বাভাবিক পানি, যেটা স্বাস্থ্যকর পানি আর কি, সেটা খেলেই হবে। কিন্তু যার ঘাটতি দেখা যাচ্ছে তার জন্য শুধু, যেমন এর সাথে তার যদি বমি হয় তাহলে এখানে লবণ যাচ্ছে, এর সাথে যদি তার পাতলা পায়খানা হয় তাহলে গরমে খাবারটা একটা বড় ফ্যাক্টর, যেখানে খাবারটাও কিন্তু স্বাস্থ্যকর হতে হবে, যে একদম ফ্রেশ খাবারটা, খুব বেশি তেল লবণ মশলা বাইরের খাবার এগুলো খেলে কিন্তু এর সাথে যদি ডায়রিয়ার বমি যোগ হয় তাহলে কিন্তু আরও বেশি লস, এই রোগী কিন্তু আরও বেশি তাড়াতাড়ি খারাপ হবে। কাজেই খাবারের ব্যাপারটাও এখানে আছে। কাজেই সব রোগীর জন্য কিন্তু সব না, যে আমরা হিট ইলনেস যেগুলো বললাম প্রথমে হচ্ছে যে আমাদের বলছে যে পা ফুলে যায় সেটাই লাগে না, তারপরে হিট র্যাশ হয় সেটাই লাগে না, তারপরে হিট সিনকোপ যেটা সেটাই লাগে না, হিট টিটেনি বলে একটা, যে তার হাত পা খিচুনির মতো হাত পা চেপে আসে, সেটাই লাগে না। কিন্তু হিট এক্সজশন এবং হিট স্ট্রোক যেটা, সেই ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি তার লবণ আর পানি দুটেই যাচ্ছে এখান থেকে, তখন হয়তো করা যেতে পারে। কিন্তু আমাদের যতই জানি না কেন যে আমাদের হিট স্ট্রোকের যে উপসর্গগুলো, যে একজন মানুষ প্রচণ্ড গরমের মধ্যে আছে, সে কাজ করছে, গরমে গেছে, তারপরেই তার যে ব্রেনের যে সমস্যাগুলো বলছিলাম, তার বিভিন্ন, সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন তার ম্যানেজমেন্টটা, প্রাইমারি ম্যানেজমেন্টটা সবার জানতে হবে। সেটা হার্টের রোগী হোক, সেটা ডায়াবেটিসের রোগী হোক, যে সেই রোগীকে দ্রুত সেই গরম জায়গা থেকে একটা নিরাপদ ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, এবং যার যতটুকু বুদ্ধি আছে যে এর শরীরটাকে ঠান্ডা করতে হবে। প্রথমেই তার জামা কাপড় তো অনেক বেশি আমাদের বললাম যে সেই জামা কাপড় যতটুকু তার সোশ্যাল কাস্টম রেখে খোলা যায়, বাতাসের ব্যবস্থা করা যেতে পারে, পানি দিয়ে তার শরীরটাকে ঠান্ডা করা যেতে পারে, সে যদি জ্ঞানে থাকে তাহলে মুখে পানি খাওয়া যেতে পারে। এবং এইসব রোগীর ক্ষেত্রে কিন্তু ভ্যাসোভ্যাগাল হয়, হঠাৎ করে ব্লাড প্রেশার, পেরিফেরাল তার রক্তনালীগুলো প্রসারিত হওয়ার কারণে হঠাৎ করে তার ব্লাড প্রেশার ড্রপ করে। তো সেই ক্ষেত্রে রোগীকে শোয়ায়ে তার পাটা যদি উঁচু করে দেওয়া যায় তাহলে কিন্তু একটু পরে অটোমেটিক্যালি ব্লাড প্রেশারটা ঠিক হয়ে যায়। একটু মস্তিষ্ক পাবে তখন। কাজেই এটা প্রত্যেকেরই জানতে হবে, আমাদের এই গরমেই আমাদের থাকতে হবে, কারণ আমরা 1 বছরের মধ্যে এসব বনায়ন করে ফেলতে পারবো না, এই তাপমাত্রা কমাইতে পারবো না, কিন্তু প্রত্যেকেরই যে হিট, এই যে গরমের সাথে কি অসুখগুলো হচ্ছে একদম প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আর একটা হচ্ছে যে হার্ট থেমে গেলে, যে এই গরমে যদি কারোর কার্ডিয়াক অ্যারেস্ট হয়, আপনি মাথায় পানি ঢেলে কিন্তু তার লাভ হবে না। সেটা কিভাবে করব স্যার, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি কিছুক্ষণের মধ্যেই। তবে একজন দর্শকের ফোন নিয়ে নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করতে পারেন আপনার বয়সটি বলে। আমার বয়স এখন 64 বছর। জি হ্যালো। জি হ্যাঁ, জি শুনতে পাচ্ছি দর্শক, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ওই ঢাকা ল্যাবে এনজিওগ্রাম করেছি আচ্ছা, গত বছর। হ্যাঁ, এনজিওগ্রামে আমার একটা ব্লক ধরা পড়ছে 95%। আচ্ছা, সেখানে স্ট্যান্ডিং হয় না, ডাক্তার সাজেস্ট করছে সার্জারি। আচ্ছা, পরবর্তীতে আমি বেঙ্গালোর গেছি, আচ্ছা, ডেভিসেটির ওখানে গেছি, ডেভিসেটিকে দেখে 18 মাসের ওষুধ দিয়েছেন। আচ্ছা, 18 মাসের ওষুধ আমার হয়তো আরো 2-3 মাস লাগবে, কভার হবে। তো এখন আমি এর মধ্যে আবার সেকেন্ড টাইম আবার সেখানে ইয়েতে গেছি, রিভিউতে গেছি, আচ্ছা, আবারও ওষুধ কিছু ওই ব্যথার জন্য 2-1টা ওষুধ যোগ করছে। আচ্ছা, এইভাবে ওষুধের উপরে আমি আছি, যেটা হাঁটলে ব্যথা হয়। আমি আগে থেকে হাঁটতাম, আমি স্পোর্টসম্যান ছিলাম এবং আগে থেকে আমি হাঁটি 20 বছর যাবত। জি দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন? জি, এখন আবার ব্যথা, হাঁটতে গেলে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে ব্যথাটা আসে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আবার দর্শক। সেরেও যায়। আচ্ছা তা আমি কি এই ওষুধের উপরে আমার এই ব্লক মানে ইয়া করা সম্ভব, নাকি বাইপাস সার্জারি করতে হবে আমার? ধন্যবাদ দর্শক আপনাকে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য। প্রথম কথা হচ্ছে যে একজন ডাক্তার যখন ডিসিশন নেন যে তার এটা স্টেন্ট করা যাচ্ছে না, বাইপাস করতে হবে, তখন আসলে ব্লকটা ওই রকম ক্রিটিক্যালি ধরা হয় এবং আমরা সাধারণত রোগীর যদি উপসর্গ না থাকে তাহলে কিন্তু এতটা জোর দিই না।
কিন্তু উনি দেখেন যে প্রায় 1.5 বছর ম্যাক্সিমাম মেডিকেল ম্যানেজমেন্ট উনি দেশের বাইরে গেছে, সেটাতেও কিন্তু কন্ট্রোল হচ্ছে না। কাজে আমাদের একটা কথা বলা হয় যে অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্টে কন্ট্রোল হয় কিনা, তো উনি কিন্তু সেটাতেও তার সিমটম হচ্ছে যে সে একটু হাঁটলেই হচ্ছে। কাজে ওনার এখন আবার অ্যানজিওগ্রাম করা উচিত, করে দেখা উচিত যে ওই ব্লকটা আরও বেশি খারাপ হয়েছে কিনা বা আরও অন্য কোনো রক্তনালীর ইনভলভমেন্ট হয়েছে কিনা। কাজেই আবার অ্যানজিওগ্রাম করে ডিসিশন নিতে হবে যে তার এটা বাইপাস সার্জারি লাগবে না স্টেন্টিং লাগবে। আবার এমনও সময় হয় যে কোনো কিছুই করা যায় না, তখন এটা। কাজেই ওনার একটা কার্ডিওলজিস্ট বাংলাদেশে ওনার যেখানে সুবিধা, উনি সরকারি হাসপাতালেও আসতে পারেন, যে একটা অ্যানজিওগ্রাম করে আবার ইভালুয়েশন করে তার পরবর্তী ডিসিশন নিতে হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে তার ব্লকের পরিমাণটা এখন আরও বেড়ে গেছে। চমৎকারভাবে বললেন স্যার। নিশ্চয়ই দর্শক উপকৃত হবেন এবং উনি নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। স্যার, এই মুহূর্তে আপনার কাছে প্রশ্ন, এই যে গরমে হৃদরোগীর যে সংখ্যা বাড়ছে, বিশেষ করে অনেকে স্টেন্টিং করেছেন, বাইপাস করেছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, আবার এরকম অতিরিক্ত গরম যেখানে হিট অ্যালার্ট চলছে, আসলে সেই সব রোগীদের যত্ন হিসেবে আপনারা কি কি উপদেশ পরামর্শ দিয়ে থাকেন? একদমই জেনারেল যেটা বলছিলাম, যে আমাদের ন্যাশনাল গাইডলাইন আমরা যেটা বলছি যে এই রোগীগুলো একটু ঝুঁকিপূর্ণ অন্যদের থেকে বেশি, কারণ রক্তের ঘনত্ব যদি বেড়ে যায় সে বিপদে পড়বে। রক্তের লবণ যদি বের হয়ে যায় তার অনিয়মিত হৃদস্পন্দন থেকে ঝামেলা হতে পারে, তার হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়তে পারে, তার হার্ট ফেলিওরের প্রবণতা বাড়তে পারে এবং হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যায়, এটাও একটা প্রবলেম হয়ে যেতে পারে। কাজেই তাদেরকে বলছি যে আপনি এই যে এখন একটা হিট ওয়েভ চলছে আমাদের দেশে, এটা একটা জরুরি অবস্থায় মোটামুটি বলতে পারি, যে এই অবস্থায় আপনি যতটুকু পারেন যে সূর্যের তাপ এবং গরমটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। কিন্তু আমরা যতই বলি তার প্রয়োজন তো এটা মানবে না, তার হয়তো বাইরে যেতেই হয়। সেই ক্ষেত্রে যেতে হলে, যদি বাইরে যেতে হয়, তাকে একটা ছাতা নিতে হবে। এখন বলা হচ্ছে সাদা ছাতা, কারণ ওগুলো তো সাদা তো রং এই আপনার লাইটকে রিফ্লেক্ট করে, গায়ে লাগে না। তারপরে পোশাকটা বলা হচ্ছে এর মানে যে আবার তার বাজারে যে কিনতে বলছি না, তার বাড়িতে যে সাদা বা অন্য হালকা রঙের যত ঢিলে ঢালা পোশাক আছে এবং যতটুকু সম্ভব সেটা পরে যাবে। সাথে একটা পানির বোতল রাখবে এবং যদি কখনো হিট ক্র্যাম্পস বা হিট এক্সজশন হয় তাহলে তার ওখানে স্যালাইন সাপোর্ট লাগতে পারে এবং সে এক নাগারে রোদ্দুরে বেশি কাজ করবে না বা বেশিক্ষণ থাকবে না, সে একটা ছায়ার জায়গায় সে যাওয়ার চেষ্টা করবে। আর যখনই খারাপ লাগবে সেই কাজটা কন্টিনিউ না করে, বলা হচ্ছে যে হিট এক্সজশনের সময় যদি বোঝা যায় তাহলে কিন্তু সে হিট স্ট্রোক ঠেকাইতে পারে। কাজে এই যে খারাপ লাগছে সেই খারাপ লাগাটা নিয়ে সে আর কাজটা কন্টিনিউ করবে, মানে খারাপ লাগাটাকে আসলে গুরুত্ব দিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন এবং এতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে গরমে হৃদরোগীর যত্ন পুরো বিষয়টা নিয়ে খুব চমৎকারভাবে আপনি কিছু পরামর্শ এবং উপদেশ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালোভাবে উপস্থাপনা সঞ্চালনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে এই রকম তথ্য প্রযুক্তির যুগে আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক কাজ খুব সুবিধার্থে করার জন্য তৈরি করছি, আপনার হার্ট অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু চলতে হবে সৃষ্টিকর্তার নিজ ছন্দমতেই। তাই আপনি আপনার দৈনন্দিন জীবনটা যতটা গুছিয়ে করতে পারবেন, সুষম খাদ্য এবং পরিমিত ব্যায়াম, ধূমপান বর্জন এবং পরিমিত ঘুম, এই ব্যাপারগুলো যত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করতে পারবেন, আপনার হার্টও কিন্তু তত সুন্দরভাবে চলবে। বিশেষ করে এই অতিরিক্ত গরমে আমাদের বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক চললে আপনার হার্টও ভালো থাকবে। নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজেকে প্রোটেকশন করবেন এবং যেভাবে চলার কথা আমাদের বিশেষজ্ঞ ডক্টর বলেছেন সেভাবে চলবেন। দেশকে ভালোবাসবেন, পরিবারকে ভালোবাসবেন, আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।